সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব ভয়াবহ খেলা শুরু বাংলাদেশে, সকল মামলা থেকে খালাস পাচ্ছেন হাসিনা ও ওয়াব্দুল কাদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দিল্লির বৈঠকে খলিলুর, কার মর্জির উপর ভর করে বাংলাদেশে ফিরবে আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ভয়ঙ্কর তিনটি কারণ, জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রপতি থেকে যাচ্ছেন শাহাবুদ্দিন জব্দ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ঈদের পর আন্দোলন, পেট্রোল অকটেন রপ্তানি করা বাংলাদেশে আজ তেলের জন্য এত হাহাকার কেন? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বিএনপি ও তারেককে ফাঁসাতে বিস্ফোরক আসিফ মাহমুদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে কৃষক লীগ নেতাকে কুপিয়ে তার বিরুদ্ধেই থানায় অভিযোগ, হাসপাতালে মৃত্যু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সুনামগঞ্জে গরুর জন্য ধান কাটা নিয়ে দুই পক্ষে সংঘর্ষ, নিহত এক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ধাতা খেখতে মাইতে ভা, বিপাকে যাত্রীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইসরায়েলে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, হুতি মুখপাত্র। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্প বিরোধী বিক্ষোভে প্রকম্পিত যুক্তরাষ্ট্র ও ইউরোপ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ ইউনূস যে ক্ষমতায় আসীন হয়েছিলেন বদল নয় বদলার রাজনীতি করতে, সেটা প্রথম দিকে বোঝা না গেলেও সময় যত গড়িয়েছে তার সেই নির্লজ্জ দৃষ্টিভঙ্গি এবং মুখোশ খুলে পড়েছে। হাসিনাসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেছিল পূর্বতন তদারকি সরকার। কেরানীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিশু জিহাদ নিহত হয়েছে এমন অভিযোগে শেখ হাসিনা ও তার দলের ১২৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন শিশুটির বাবা জহিরুল ইসলাম রাজু। সেই মামলায় হাসিনাসহ ১২৪ জন নেতাকে অব্যাহতি দিয়েছে আদালত। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেরাল, সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপস এবং সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। শুক্রবার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা জিয়ারো আব্দুল নূর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিচারক আদেশে বলেছেন, মামলার এজাহার, চার্জশিট এবং ভুক্তভোগীদের জবানবন্দি থেকে জানা গেছে এটি হত্যা মামলা হলেও ভুক্তভোগী জীবিত রয়েছে। তিনি শুধু জখমপ্রাপ্ত হয়েছেন, যা স্বয়ং নিজেই আদালতে স্বীকার করেছে। এ অবস্থায় কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলাটির চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সব আসামিকে অব্যাহতি দেওয়া হল। আদালতের আদেশে বলা হয়, মামলার এজাহার, চার্জশিট এবং ভুক্তভোগীদের জবানবন্দি থেকে জানা গেছে এটি হত্যা মামলা হলেও ভুক্তভোগী জীবিত রয়েছে। তিনি শুধু জখমপ্রাপ্ত হয়েছেন, যা স্বয়ং নিজেই আদালতে স্বীকার করেছে। এ অবস্থায় কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলাটির চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সব আসামিকে অব্যাহতি দেওয়া হল। জহিরুল ইসলাম রাজু অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র আন্দোলনের সময় কেরানীগঞ্জ মডেল থানার ওয়াশপুর বশিলা ব্রিজের নিচে আসামিদের প্রত্যক্ষ নির্দেশে জিহাদকে গুলি করে হত্যা করা হয়। এই অভিযোগে একই বছরের ৮ অক্টোবর কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন রাজু। মামলায় শেখ হাসিনা সহ দেশের শীর্ষ রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিসহ ১২৪ জনকে আসামি করা হয়। এই রায় প্রসঙ্গে এ বিষয়ে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি বলেন, ওই সময়ে জুলাইয়ে অনেক স্বার্থান্বেষী মহল সিন্ডিকেট করে এ ধরনের মামলা করেছে, সেগুলোতে পুলিশ তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দিচ্ছে। জহিরুল ইসলাম রাজুর শাস্তির বিষয়ে ওমর ফারুকি বলেন, মিথ্যে মামলা করে হয়রানি করলে অবশ্যই অভিযুক্তের শাস্তির বিধান আইনে আছে, যদিও আমাদের দেশে এর নজির খুব কম। এই মামলা সম্পর্কে কেরানীগঞ্জ মডেল থানার উপনিরীক্ষক বদিয়ার রহমান বলেন, মামলাটিতে টেকনিক্যালি দুটি ভুল রয়েছে, জীবিতকে মৃত দেখানো হয়েছে এবং আশুলিয়ার ঘটনায় কেরানীগঞ্জে মামলা দায়ের করা, দুটি সাজানো, তদন্তে সেটা প্রমাণিত হয়েছে। তবে জিহাদ বেঁচে থাকায় আবার নতুন করে মামলা দায়ের করা হয়েছে। কার প্ররোচনায় জহিরুল ইসলাম রাজু মামলা দায়ের করেছিলেন সে বিষয়ে জানতে চাওয়া হলে বদিয়ার রহমান বলেন, এই বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। যিনি মামলা দায়ের করেছেন তিনি এই বিষয়ে বলতে পারেন।
পুলিশের তদন্তে উঠে এসেছে জিহাদ মারা যায়নি, সে সুস্থ। আদালতে সে গোপন জবানবন্দি দেয়। জুলাই আগস্টের আন্দোলনে ৫ আগস্ট বিকেলে সাভারের বাইপাইল এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিল। গুলি তার বাম পায়ে লাগে, পরে তাকে এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তদন্তে আরও প্রমাণিত হয়েছে ঘটনাস্থল কেরানীগঞ্জ মডেল থানার অধীনে দাবি করা হলেও প্রকৃতপক্ষে এটি ডিএমপি ঢাকার হাজারীবাগ থানার অন্তর্গত এবং গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি ঘটে সাভার এলাকায়। প্রশ্নটা আরও একবার উঠতে শুরু করেছে। এই প্রশ্ন আমাদের সকলের জানা। বাংলাদেশের পূর্বতন তদারকি সরকারের আমলে এই নিয়ে কম চর্চা হয়নি। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর প্রশ্নের গুরুত্ব আরও কয়েকগুণ বৃদ্ধি পায়। তার কারণ ছিল দলটিকে নিষিদ্ধ। তাই তারা নির্বাচনে অংশ নেয় কিনা বা তাদের অংশ নিতে দেওয়ার বিষয়ে ইউনূস সরকারের মনের বদল হয় কিনা সেটা অনেকেই দেখতে চেয়েছিলেন। ভোটের দিন যত কাছে এসেছে, আওয়ামী লীগের ব্যাপারে অবৈধ সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট থেকে সুস্পষ্ট হয়েছে। তারা যে আওয়ামী লীগকে কোনোভাবেই ভোটযুদ্ধে অংশ নিতে দেবে না, সে ব্যাপারে কারও মনেই কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। অবৈধ সরকার গিয়েছে, জনতার রায়ে জয়ী হয়েছে বিএনপি। তারা পেয়েছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন। যদিও তার এই ক্ষমতায় আসীন হওয়া নিয়ে নানা মহল থেকে নানা প্রশ্ন উঠছে। কোনো মহল থেকে বলা হচ্ছে তারেক রহমানের ক্ষমতায় আসীন হওয়ার পিছনে আমেরিকার একটা সক্রিয় ভূমিকা ছিল। তারা চেয়েছিল ক্ষমতার পালাবদল, এবং সেটা যে পুরোপুরি তাদের স্বার্থের সঙ্গে জড়িত তা নিয়ে কোনো সন্দেহ নেই। হাসিনা সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থেকে যাওয়া, সেই সরকারের পতন, ইউনূসের উত্থান ও পতন, তারেকের ক্ষমতায় আসীন হওয়া সবকিছুই আসলে মার্কিন লুডোর চাল। এবার তারা কি চাল দেয় সেদিকে তাকিয়ে সব পক্ষ। প্রশ্ন এবার আওয়ামী লীগকে নিয়ে। হাসিনা তার দলের নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন। যারা বিদেশে রয়েছেন তাদের তিনি দেশে ফিরতে বলেছেন, কারণ সামনেই স্থানীয় সরকার নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনে দলটিকে অংশ নিতে দেওয়া হয়নি। স্থানীয় সরকার নির্বাচনেও যদি তারা প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে, তাহলে দলটি অস্তিত্ব সংকটে পড়ে যাবে। তবে কি দল এবার স্বমহিমায় ফিরতে চলেছে? কোনো রাজনৈতিক বিশ্লেষকের মতে আওয়ামী লীগ এই ব্যাপারে বেশ অনিশ্চিত। দলের অনেকে জেলে আছে। কখনো তারেক সরকারের দায়ের ওপর তাদের নির্ভর করতে হতে পারে। আওয়ামী লীগ এবং ওই দলের নেতাদের অনেকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, যদিও সব মামলা হয়েছে তদারকি সরকারের আমলে। তাই এই ক্ষেত্রে বিএনপির করণীয় কিছু নেই। তারা এসেছে মাত্র 1 মাস হল। আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকের সঙ্গে টেলিফোন বা সোশ্যাল মিডিয়ায় শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রয়েছে। দলের সঙ্গে এই প্রথম যে এই ধরনের ঘটনা ঘটল এমনটা নয়। আমিনা বেগমের কথা উল্লেখ করা যেতে পারে। তিনি আওয়ামী লীগ অফিসে প্রদীপ জ্বালিয়ে রাখতেন। আবার জোহরা তাজউদ্দিনের মতো মাঝারি মানের নেতাকেও হাল ধরতে দেখা গিয়েছে। সংকটকালে তাদের মতো অনেকে হাল ধরেছিলেন। কিন্তু দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকায়, দলের তেমন কোনো কার্যক্রম না থাকায় ভিত অনেকটা নরম হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। দলের কয়েকজন নেতার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। তারা এই দীর্ঘ সময় ছিলেন নিষ্ক্রিয়। কোনো বিশ্লেষকেরা বলছেন দীর্ঘ 21 বছর বাদে একবার তারা ক্ষমতায় ফিরেছিলেন, এবার লাগবে 42 বছর। বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত জরুরি ছিল আওয়ামী লীগ। হাসিনা সেটা বুঝতে পেরেছেন দলে এমন কিছু নেতা রয়েছেন যারা দলের হয়ে কিছু করেননি। দলের প্রভাব খাটিয়ে তারা ধনশালী হয়েছেন। এদিকে আবার জামায়াতের রকেট গতিতে উত্থান ঘটেছে। এই অবস্থায় আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে আরও একবার আলোচনা শুরু হয়েছে। সেই আলোচনা উস্কে দিয়েছে তারেক রহমানের একটি মন্তব্য। তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে নয়। তারেক সরকারকে ঘিরে মানুষের প্রত্যাশা কিন্তু অনেক। সেই প্রত্যাশা সরকার কতটা পূরণ করতে পারে সেটাই দেখার। বাংলাদেশে জাতীয় রাজনীতিতে পালা বদলের পর বহু প্রশ্ন ঘোরাঘুরি করতে শুরু করে। আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কিনা, হাসিনা দেশে কবে ফিরছেন, তাকে দেশে ফেরাতে তারেক সরকার কতটা পদক্ষেপ করবে, তার এই পদক্ষেপে বিএনপির বাকি নেতারা সমর্থন দেবেন কিনা, সামনেই স্থানীয় সরকার নির্বাচন, সেই নির্বাচনে হাসিনা ও তার দলকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয় কিনা তা নিয়েও কম আলোচনা হয়নি। প্রতিটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। নানা মহল থেকে নানা রকম মত এসেছে। কেউ বলছেন আওয়ামী লীগের ওপর পূর্বতন সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছিল সেই নিষেধাজ্ঞার কোনো বৈধতা নেই, কারণ তদারকি সরকারই তো অবৈধ, তাই অবৈধ সরকারের যে কোনো ধরনের নিষেধাজ্ঞাই অবৈধ। এই সব প্রশ্নকে ছাপিয়ে যায় আরও একটি প্রশ্ন। বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি তার পদ থেকে যাবেন, নাকি তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে? তার জায়গায় কাকে রাষ্ট্রপতি করা হবে? আইন ও সংবিধান বিশেষজ্ঞরা বলছেন স্বেচ্ছায় পদত্যাগ না করলে রাষ্ট্রপতিকে অপসারণ করতে সংসদের সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের মতামত লাগবে। 2001 সাল পরবর্তী বিএনপি সরকারের সময়ে তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরীকে ইমপিচমেন্ট করার উদ্যোগ নেওয়া হলে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। তবে ওই ঘটনা বিএনপি সরকারের জন্য বেশ বিব্রতকর হয়েছিল বলে এখনও অনেকে মনে করেন। ফলে আপাতত রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে ইমপিচমেন্ট করতে রাজি নয় বিএনপি। তার কারণও রয়েছে। প্রথমত, দলটি এখনই কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে রাজি নয়।
দ্বিতীয়ত এ প্রশ্নে জাতীয় রাজনীতি ও আন্তর্জাতিক পরিস্থিতির হিসেব নিকাশের বিষয় রয়েছে। তৃতীয়ত সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও এনসিপি রাষ্ট্রপতিকে তাদের দাবি ও চাপের মুখে সরাতে চায়। ফলে বিএনপি এখনই এ প্রশ্নে তাদের দাবি না মেনে কৌশলী অবস্থান গ্রহণের পক্ষে। এই প্রসঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর একটি সাক্ষাৎকারের প্রসঙ্গ তোলা যেতে পারে। বাংলাদেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, গত 18 মাসে তাকে ইউনূস সরকারের তরফে কিভাবে মানসিক চাপে রাখা হয়েছিল। এখন যে তিনি চাপমুক্ত তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তাকে কেন্দ্র করে যে প্রশ্নটা জাতীয় নির্বাচনের পর থেকে ঘোরাঘুরি করছিল সেটা আবার ফিরে এসেছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু থাকবেন না যাবেন? এই প্রসঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেছিলেন, বিএনপি চাইলে তিনি থেকে যাবেন, না চাইলে স্বেচ্ছায় চলে যাবেন। বল এখন বিএনপির কোর্টে। 2018 সালের একটি ঘটনার উল্লেখ করতে হয়। বাংলাদেশে রাষ্ট্রপতি পদে সেই সময় AQM বদরুদ্দোজা চৌধুরী। বিএনপি তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। বাধ্য হয়ে তাকে তার পদ থেকে সরে দাঁড়ান। বাংলাদেশ সংবিধানের 52 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে কেবল সংবিধান লঙ্ঘন এবং গুরুতর অসদাচরণের সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত করা সম্ভব। তবে বিএনপি যেই রাষ্ট্রপতিকে সরিয়ে দেবে না তার প্রমাণ 21 এবং 26 মার্চ। প্রথম দিনটি ছিল ঈদ। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক একসঙ্গে নামাজ পড়েন। আর 26 মার্চ তারেক তার মেয়ে জাইমাকে নিয়ে বঙ্গভবনে গিয়েছিলেন। দেখা করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে। অর্থাৎ রাষ্ট্রপতিকে তারা সরিয়ে দিচ্ছে না। কিন্তু কেন? জামায়াত এবং বেশ কয়েকটি বিরোধী দল বলছে, বিএনপি সরকারের মেয়াদের সঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মেয়াদ সমান্তরাল হওয়ার কারণে বিএনপি নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কালক্ষেপণ করছে। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের সংঘাতের, ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধের জের ধরে দেশের জ্বালানি খাত গভীর সংকটে পড়েছে। তবে সচেতন মহল ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সংকটের পেছনে কেবল বৈশ্বিক যুদ্ধই দায়ী নয়, বরং ক্ষমতাসীন বিএনপি সরকারের চরম অদক্ষতা, সঠিক সময়ে সিদ্ধান্তহীনতা এবং লুটপাটের মনোভাব পরিস্থিতিকে সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে গেছে। বাংলাদেশে গ্যাস উত্তোলনের উপজাত বা বাই প্রোডাক্ট হিসেবে দেশে চাহিদার চেয়েও বেশি পেট্রোল ও অকটেন উৎপাদিত হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2022 সালে এক অনুষ্ঠানে বলেছিলেন, ডিজেল আমাদের কিনতে হয় কিন্তু অকটেন আর পেট্রোল কিনতে হয় না। এটা আমরা যে গ্যাস উত্তোলন করি সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে রিফাইন করা পেট্রোলও পাই, অকটেনও পাই। বরং যতটুকু চাহিদা তার থেকে অনেক বেশি পেট্রোল এবং অকটেন কিন্তু আমাদের আছে। অনেক সময় বাইরে বিক্রিও করি। স্বয়ংসম্পূর্ণ এই খাত নিয়ে যেখানে কোনো দুশ্চিন্তা থাকার কথা ছিল না, সেখানে বর্তমান সরকারের অব্যবস্থাপনার কারণে পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। পাম্প মালিকরা ডিপো থেকে চাহিদা মতো তেল পাচ্ছেন না। তেলের মজুত শেষ হয়ে যাওয়ার আশঙ্কায় সরকার সরবরাহ 10 থেকে 15% কমিয়ে দেওয়ায় তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা। সরকার প্রথমে জ্বালানি রেশনিং চালু করে, যা ঈদের মুখে কিছুটা শিথিল করা হলেও বাজারে প্যানিক বাইং বা আতঙ্কজনিত কেনাকাটা থামানো যাচ্ছে না। পাম্পগুলোতে তেলের জন্য দিনরাত মানুষের দীর্ঘ অপেক্ষা নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সঠিক সমন্বয়ের অভাবে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে জ্বালানির তীব্র ঘাটতি দেখা দিয়েছে। কাতার থেকে এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় এবং স্পট মার্কেট থেকে উচ্চ মূল্যে স্বাভাবিকের চেয়ে প্রায় 3 গুণ বেশি দামে কার্গো কেনার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের অজুহাতে পাবলিক ও প্রাইভেট সহ দেশের সব বিশ্ববিদ্যালয় ঈদের অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া গ্যাসের তীব্র সংকটে দেশের 4টি বড় সরকারি সার কারখানা উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। পাশাপাশি লোডশেডিংয়ের কারণে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে, যা দেশের রপ্তানি আয়ে বড় ধাক্কা। অর্থনীতিবিদদের মতে গত 1.5 বছরের অন্তর্বর্তী অধ্যায় পার করে নির্বাচিত সরকার ক্ষমতায় এলেও তাদের অদক্ষতায় অর্থনীতির রক্তক্ষরণ কমেনি। আমদানি নির্ভর এই সংকট কাটাতে সরকার এখন জরুরি ভিত্তিতে $2 বিলিয়ন বা প্রায় 24,000 কোটি টাকা বিদেশি ঋণ খুঁজছে। সমালোচকরা বলছেন, লুটপাটের কারণে রাষ্ট্রীয় কোষাগার ফাঁকা হয়ে যাওয়ায় এখন ঋণের বোঝা চাপানো হচ্ছে জনগণের ঘাড়ে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করলেও মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন। বিশ্লেষকরা সতর্ক করেছেন, বিকল্প উৎস যেমন রাশিয়া থেকে তেল আমদানি এবং দীর্ঘমেয়াদী কৌশল গ্রহণে সরকারের এই উদাসীনতা অব্যাহত থাকলে হরমুজ প্রণালী বন্ধ হওয়া মাত্রই দেশের অর্থনীতি পুরোপুরি পঙ্গু হয়ে যেতে পারে। পেট্রোল ও অকটেনে স্বয়ংসম্পূর্ণ হওয়া সত্ত্বেও কেবল সুশাসনের অভাব এবং সিন্ডিকেট তোষণের কারণে জনগণকে আজ এই তীব্র হাহাকারের মাশুল গুনতে হচ্ছে।
তদারকি সরকার যখন ক্ষমতায় সেই সময় বারে বারে একটা অভিযোগ উঠছিল যে এই সরকারের সঙ্গে ডিপ স্টেটের একটা বোঝাপড়া আছে, যদিও সেই অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ কারোর কাছে ছিল না। তবে তদারকি সরকারের করা বেশ কিছু পদক্ষেপ থেকে স্পষ্ট হয়ে যায় যে তাদের সঙ্গে ডিপ স্টেটের একটা ভালো বোঝাপড়া রয়েছে। ইউনুস আমেরিকার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করেছিলেন। প্রথম দিকে এই চুক্তি প্রসঙ্গে তদারকি সরকারের তরফে বলা হয়েছিল যে সেখানে কি কি শর্ত রয়েছে তা প্রকাশ করা যাবে না, এই শর্তেই চুক্তি হয়েছে। এখন আমেরিকা কিন্তু চুক্তির সেই সব শর্ত ফাঁস করে দিয়েছে। বিগত 18 মাসে তারা কত যে কুকীর্তি করে গিয়েছে এবার ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। এবার হাঁটে হাঁড়ি ভাঙলে অন্তর্বর্তী সরকারের প্রাক্তন উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া রীতিমতো সাংবাদিক সম্মেলন করে তদারকি সরকারের যাবতীয় কুকীর্তি ফাঁস করে দিয়েছেন। আর তার বিবৃতি থেকে আরও যে বিষয়টা পরিষ্কার, অন্তর্বর্তী সরকার দ্রুত বিদায় নিক সেটা কোনোভাবেই চায়নি ডিপ স্টেট। কি বলেছেন পূর্বতন সরকারের এই সাবেক উপদেষ্টা? সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যেন 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে, ডিপ স্টেট এমন একটা স্ট্র্যাটেজি সাজিয়ে দিয়েছিল। আসিফ মাহমুদ সাজিব ভুইয়া বলেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের কাছ থেকে আমাদের অফার করা হয়েছিল। বলা হয়েছিল, শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত, সেটি আপনারা শেষ করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। তিনি জানান, প্রস্তাবের সঙ্গে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছিল। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এসব গোষ্ঠীকে সুবিধা দেওয়ার পাশাপাশি একটি রাজনৈতিক রোডম্যাপও তুলে ধরা হয়। ওই রোডম্যাপে বিএনপির শীর্ষ নেতাদের সাজা বহাল রেখে নির্বাচনী প্রক্রিয়া প্রভাবিত করার পরিকল্পনার কথা বলা হয়। আসিফ বলেন, আদালতের মাধ্যমে মামলার কার্যক্রম দীর্ঘায়িত করে বিএনপি নেতাদের নির্বাচন থেকে দূরে রাখার কৌশল সাজানো হয়। তারেক রহমানের বিরুদ্ধে থাকা সাজা বহাল থাকলে তিনি নির্বাচনে অংশ নিতে পারতেন না। তার কথায়, ডিপ স্টেট পুরো একটি কৌশল তৈরি করে দিয়েছিল। সেই কৌশল হল কিভাবে তাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ক্ষমতায় থাকা যায়। তবে এনসিপি তাদের সেই প্রস্তাবে সায় দেয়নি। তিনি আরও বলেন, এনসিপি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চেয়েছিল বলেই তারা স্বেচ্ছায় অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেন। সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এক ব্যক্তি, পরবর্তীকালে তিনি বিএনপি সরকারের মন্ত্রী হয়েছেন। এর ফলে নির্বাচনে সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপি সরকারের উদ্দেশ্যে তার বার্তা, জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি জুলাই সনদ বাস্তবায়নের পরিবর্তে তা লঙ্ঘনের পথে হাঁটা হয়েছে। গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিলে সরকারকে এর ফল ভোগ করতে হবে। তার অভিযোগ, রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য এসব ব্যক্তিকে পুরস্কৃত করা হয়েছে। ফলে নির্বাচনী পরিবেশে একটা বৈষম্য তৈরি হয়েছে। তার কথায়, ডিপ স্টেটের প্রস্তাব গ্রহণ করলে সংবিধানের ধারাবাহিকতায় যুক্তি তুলে ধরে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার একটি বৈধতা তৈরি হয়ে যেত। আসিফ মাহমুদের বক্তব্য, ডিপ স্টেট প্রসঙ্গটি নতুন করে রাজনৈতিক আলোচনায় এসেছে, যদিও অন্য কোনো পক্ষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্কের জন্ম দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে ছিলেন সারোয়ার তুষার, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম সহ দলটির অন্যান্য নেতারা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচন ও সাম্প্রতিক ক্ষমতা পলাবদলের প্রেক্ষাপটে অতীতের অন্তর্বর্তী সরকারের ভূমিকা এবং তথাকথিত ডিপ স্টেটের প্রভাব নিয়ে এ ধরনের বক্তব্য রাজনৈতিক উত্তাপ বাড়াতে পারে। তবে বিষয়টির সত্যতা যাচাই ও পাল্টা প্রতিক্রিয়া ছাড়া বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। রাজশাহীর মোহনপুর উপজেলায় কৃষক লীগের এক নেতাকে কোপানোর পর তার বিরুদ্ধেই থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ অভিযোগ নেওয়ার কয়েক ঘণ্টা পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই কৃষক লীগ নেতা মারা গেছেন। পুলিশ বলছে, থানায় গিয়ে যিনি অভিযোগটি করেছিলেন তিনি এই হত্যাকাণ্ডে অভিযুক্ত। তাকে এখন আটক করার চেষ্টা চলছে। নিহত ব্যক্তির নাম কামরুল হাসান মিঠু, 40। তিনি মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক। করিশা দুর্গাপুর গ্রামে তার বাড়ি। রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত 9:30টার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত মোহাম্মদ সাদ্দাম 28 আত্মগোপন করেছেন। তার বাড়িও একই এলাকায়। তিনি সম্পর্কে নিহত ব্যক্তির ভাতিজা হন বলে জানিয়েছে পুলিশ। মোহনপুর থানার উপপরিদর্শক এসআই ইয়ামিন আলী বলেন, শুক্রবার বিকেলে এলাকার মাঠে নিজের জমিতে সেচ দিচ্ছিলেন কামরুল হাসান। তখন প্লাস্টিকের পাইপ ফেটে কিছু পানি সাদ্দামের পেঁয়াজ খেতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে তিনি কামরুলকে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করান। সেখানে রাতে কামরুল মারা যান। এসআই ইয়ামিন আলী বলেন, সাদ্দাম শনিবার সন্ধ্যায় থানায় গিয়ে মাথায় আঘাত দেখিয়ে কামরুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এই অভিযোগ করে আসার কয়েক ঘণ্টা পরেই কামরুলের মৃত্যু হয়।
এখন তাকে খোঁজা হচ্ছে, কিন্তু এলাকায় তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এসআই আরও বলেন, এ ব্যাপারে সাদ্দামের বিরুদ্ধে হত্যা মামলা হবে। আর রোববার রাজশাহী মেডিকেল কলেজের মর্গে কামরুল হাসানের মরদেহের ময়নাতদন্ত পর স্বজনদের কাছে তা হস্তান্তর করা হবে। পবিত্র ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে রাজধানী ঢাকাসহ আশপাশের অঞ্চলগুলোতে ফিরতে শুরু করেছেন মানুষ। তবে ফেরার পথে মানিকগঞ্জের পাটুরিয়া ও আড়িচা ঘাটে কর্মস্থলমুখী যাত্রীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। অভিযোগ উঠেছে, গণপরিবহন ও জ্বালানি সংকটকে পুঁজি করে এক শ্রেণীর পরিবহন শ্রমিক ও সিন্ডিকেট যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে ২-৩ গুণ বেশি আদায় করছে। গতকাল শনিবার সকাল থেকেই পাটুরিয়া ও আড়িচা ঘাটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সরেজমিনে দেখা যায়, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ ফেরি, লঞ্চ ও স্পিডবোটে পদ্মা নদী পার হয়ে মানিকগঞ্জের ২ ঘাটে এসে পৌঁছাচ্ছেন। তাদের অধিকাংশ ঢাকা, সাভার, ধামরাই, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক। সরেজমিনে দেখা গেছে, সরাসরি অতিরিক্ত ভাড়া নিলে প্রশাসনের তোপের মুখে পড়ার ভয়ে পরিবহন শ্রমিকেরা এবার নতুন কৌশল অবলম্বন করছেন। পাটুরিয়া গাবতলী রুটের বাসগুলো সরাসরি গাবতলীর যাত্রী না তুলে কেবল নবীননগর ও সাভারের যাত্রী তুলছে। যেখানে নবীননগরের স্বাভাবিক ভাড়া ১২০ থেকে ১৩০ টাকা, সেখানে আদায় করা হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকা। আবার গাবতলী যেতে হলে নবীননগরে নেমে পুনরায় বাড়তি ভাড়ায় অন্য গাড়িতে উঠতে হচ্ছে। ফলে ১৮০ টাকার স্থলে গাবতলী পৌঁছতে এক একজন যাত্রীর খরচ হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা। কুষ্টিয়া থেকে আসা পোশাক শ্রমিক সাবিহা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, বাড়িতে ঈদ করে আনন্দ নিয়ে ফিরছিলাম, কিন্তু ঘাটে এসে সব মাটি হয়ে গেল। ১৩০ টাকার ভাড়া চাচ্ছে ৩০০ টাকা। দেখার কেউ নেই, প্রতিবাদ করারও উপায় নেই। পাবনা সদরের বাসিন্দা আরিফ হাসান বলেন, পরিবার নিয়ে বাড়তি ভাড়া দেওয়া আমাদের মতো শ্রমিকের জন্য খুবই কষ্টের। এদিকে স্থানীয় ও স্বল্প দূরত্বের যাত্রীরা পড়েছেন আরও বিপাকে। তারা জানিয়েছেন, বাসগুলো স্থানীয় যাত্রী তুলতে অনীহা দেখাচ্ছে। বাধ্য হয়ে অনেক যাত্রী সিএনজি চালিত অটোরিকশা বা খোলা ট্রাকে ঢাকা-আড়িচা মহাসড়কে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে রওনা হচ্ছেন। এক্ষেত্রেও ৫০ টাকার ভাড়া ১০০ থেকে ১৫০ টাকা গুনতে হচ্ছে। বাড়তি ভাড়ার বিষয়ে আসলাম মিয়া নামের এক বাস চালক বলেন, ঢাকা থেকে আসার সময় আমাদের গাড়ি খালি নিয়ে আসতে হয়। সেই তেলের খরচ মেটাতেই যাত্রীদের কাছ থেকে একটু বেশি নিতে হচ্ছে। এছাড়া বর্তমানে তেলেরও সংকট রয়েছে। ৩-৪টি পাম্প ঘুরে তেল নিতে হয়। সাভারের একটি পোশাক কারখানায় কর্মরত গৃহবধূ আতিয়া আক্ষেপ করে বলেন, ২ সন্তানকে নিয়ে ৩ ঘণ্টা ধরে উথলি মোড়ে দাঁড়িয়ে আছি। কোনো বাসই সিট খালি বলছে না, আর নিলেও ৫০০ টাকা চাইছে। এত টাকা আমরা কোথায় পাব? রাজবাড়ী থেকে আসা যাত্রী প্রবীণ আকিজুদ্দিন বলেন, শরীরের যে অবস্থা তাতে ট্রাকে উঠতে ভয় লাগে, কিন্তু বাসে যে ভাড়া চাইছে তাতে আমাদের মতো গরিব মানুষের পক্ষে ঢাকা যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। এ যেন মগের মুলুক। স্থানীয় যাত্রী রমজান, সোহেল হোসেনের মতো অনেকের অভিযোগ, পাটুরিয়া আড়িচা হয়ে নিয়মিত ঢাকায় যাওয়া বাসগুলো স্থানীয় যাত্রী না তুলে কেবল দূরের যাত্রী তুলছে। ফলে নিরুপায় হয়ে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক বা পিকআপে দ্বিগুণ ভাড়ায় গন্তব্যে ফিরছেন। এদিকে পাটুরিয়া বাস টার্মিনালে পার্কিং চার্জের নামেও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। নির্ধারিত ৫০ টাকার পরিবর্তে প্রতিটি বাস থেকে ১০০ থেকে ১৫০ টাকা আদায়ের অভিযোগ উঠেছে ইজারাদারের লোকজনের বিরুদ্ধে। তবে ইজারাদার ও স্থানীয় ইউকি চেয়ারম্যান আলাল হোসেন এই অভিযোগ অস্বীকার করেন। বলেন, বেশি নেওয়া হচ্ছে না, নিয়ম মেনেই রসিদ দিয়ে টাকা নেওয়া হচ্ছে। এদিকে যাত্রী ভোগান্তি ও বাড়তি ভাড়া রোধে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। বরঙ্গাইল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হারুন আর রশিদ বলেন, আমরা বাড়তি ভাড়ার ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি, নিয়মিত তদারকি করছি এবং আজকেও একটি গাড়িকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। আরও ৪টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। শিবালজ উপজেলা নির্বাহী অধিকর্তা মনীষা রানী বলেন, অতিরিক্ত যাত্রীর চাপে কিছু পরিবহন বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ইসরায়েলের ভূখণ্ডে দ্বিতীয় দফায় হামলা চালানোর খবর জানিয়েছেন ইরানের মিত্র হিসেবে পরিচিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি জানান, আজ শনিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালানো হয়। ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি আরও বলেন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। দেশটির বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় এসব হামলা হয়।
এর আগে হুতি বিদ্রোহীরা যুদ্ধে যোগ দেওয়ার হুমকি দেওয়ার পর ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে নিশ্চিত করে ইসরায়েলি সামরিক বাহিনী। বিবৃতিতে শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তারা ইয়েমেন থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে। এ হুমকি মোকাবেলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। দ্বিতীয় মাসে পদার্পণ করতে যাওয়া ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে ইয়েমেনের ভূখণ্ড থেকে হামলা হওয়ার বিষয়ে এটিই প্রথম আনুষ্ঠানিক কোনো বিবৃতি। পরে এক বিবৃতিতে হুতি জানায় দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। লেবানন, ইরান ও ফিলিস্তিনে ইসরায়েলের হামলার জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে ইয়াহিয়া সারি বলেন, ইরান ও দেশটির মিত্রদের বিরুদ্ধে যুদ্ধে যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে অন্য কেউ অংশ নেয় তাহলে সামরিক অভিযানে যোগ দেওয়ার জন্য আমাদের আঙুল বন্দুকের ট্রিগারে রয়েছে।